আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো রংপুর রাইডার্সের পেস লাইন আপনি এবং রংপুর রাইডার্স এখন পর্যন্ত 8 জন পেসার নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে এবং 8 জন পেসারের মধ্যে 5 জন বাংলাদেশি এবং বাকি 3 জন বিদেশি পেসার এবং 8 জন পেসারের মধ্যে বাংলাদেশি যে 5 জন, এই 5 জনের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার, রিজাউর রহমান রাজা, কামরুল ইসলাম রাব্বি। এর মধ্যে সাইফুদ্দিন এবং সৌম্য সরকার মূলত দুজনেই অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলে থাকবেন এবং সেই সাথে বিদেশি যে পেসার 3 জন আছে এদের মধ্যে সৌরভ নেত্রবালকার, সেই সাথে আকিব জাভেদ এবং আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্পার। সো এই হচ্ছে রংপুর রাইডার্সের 8 জন পেসার এবং এই 8 জন পেসার নিয়ে রংপুর রাইডার্স তাদের স্কোয়াডটা সাজিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রংপুর রাইডার্সের এই 8 জন পেসার বাকি যে 6টা দল, এই বাকি 6টা দলের জন্য কতটুকু থ্রেট হতে পারে, অথবা রংপুর রাইডার্সের এই পেস লাইন আপ দিয়ে আসলে বিপিএল কতটুকু ভালো করা যাবে এবং সেই সাথে দলে কে কোন ভূমিকায় বল করতে পারবে বা কোন জায়গায় সবচেয়ে বেশি পারদর্শী, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে বিপিএল এ প্রত্যেকটা দল তাদের দলে নির্দিষ্ট পরিমাণে পেস বলার তারা কিন্তু স্কোয়াডে রেখেছে এবং সেই ক্ষেত্রে রংপুর রাইডার্স এখন পর্যন্ত 8 জন পেসার তাদের স্কোয়াডে রেখেছে এবং 8 জন পেসারের মধ্যে 5 জন বাংলাদেশি এবং বাকি 3 জন বিদেশি ক্রিকেটার। এবং এই যে 5 জন বাংলাদেশি এদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার, রিজাউর রহমান রাজা এবং কামরুল ইসলাম রাব্বি। এর মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিনকে ডিরেক্ট সাইনিং এ দল ভিড়িয়েছে রংপুর রাইডার্স, বাকি 4 জনকে তারা ড্রাফট থেকে কিনেছে। এর মধ্যে সৌম্য সরকার তিনি অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলে থাকবেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলে থাকবেন। বাকি 3 জন রিজাউর রহমান রাজা, নাহিদ রানা এবং সেই সাথে কামরুল ইসলাম রাব্বি, এই 3 জনই কিন্তু মূলত পেস লাইন আপের একদম মূল ভূমিকায় থাকবে। এখন যদি আমি মোহাম্মদ সাইফুদ্দিনের টি-20 ক্যারিয়ারটা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে তিনি এখন পর্যন্ত 118টি ম্যাচ খেলেছেন। 118 ম্যাচে তিনি 154টা উইকেট সংগ্রহ করেছেন। তার বেস্ট বোলিং ফিগার এখন পর্যন্ত তিনি 18 রানে 4টা উইকেট নিয়েছেন, এটা তার টি-20তে বেস্ট বোলিং ফিগার। এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 55টি ম্যাচ খেলেছে এবং 55 ম্যাচে তিনি 72টি উইকেট সংগ্রহ করেছেন। সো এরপর যদি আমি নাহিদ রানাকে নিয়ে কথা বলি, তাহলে নাহিদ রানা এখন পর্যন্ত মাত্র 5টি টি-20 খেলেছে, এর মধ্যে তিনি মাত্র 4টি উইকেট সংগ্রহ করেছে এবং বিপিএল এ তিনি এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে এবং ওই মাত্র 4টি উইকেট সংগ্রহ করেছে। কারণ তার টি-20 ক্যারিয়ারটা খুব বেশি লম্বা না, কারণ 2023-এর বিপিএল এ তিনি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, খুব একটা লাইন লেন্থ ভালো ছিল না, খুবই ট্রু আর্লি স্ট্রেচ ছিল, এই জন্য হয়তো তাকে নিয়ে খুলনা টাইগার্স ঝুঁকি নেয়নি। আমি খুলনা টাইগার্সের কথা বলছি একটা কারণেই, কারণ তিনি তার ক্যারিয়ারের প্রথম 2টা বিপিএল কিন্তু তিনি খুলনা টাইগার্সে কাটিয়েছেন এবং এরপরের বিপিএল অর্থাৎ 2024-এর বিপিএল এসে তিনি মাত্র 4টা ম্যাচ খেলার সুযোগ পান এবং সেখানে তিনি মোটামুটি 4টা উইকেট সংগ্রহ করতে পারেন। এবং এই যে নাহিদ রানার ক্যারিয়ারটা শুরু হলো, এরপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে টেস্ট দলের নিয়মিত সদস্য এবং সেই সাথে ওডিআইতে কিন্তু তিনি আস্তে আস্তে নিয়মিত হচ্ছেন এবং সেই সাথে টি-20তে যে খুব বেশি কার্যকরী একজন বোলার হয়ে উঠবেন সেটা কিন্তু ইতিমধ্যে তার যে 2টা ফরম্যাটের খেলা সেটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি। সো এই জায়গায় কিন্তু রংপুর রাইডার্স সবার থেকে ভিন্নভাবে নাহিদ রানাকে রিপ্রেজেন্ট করতে পারবে এবং নাহিদ রানাও রংপুরকে অনেক ভালো কিছু ব্যাক দিতে পারবে, এটি কিন্তু আপনি সবাই জানি। সো এরপরে আমি যদি রিজাউর রহমান রাজার কথা বলি, তাহলে এই সিলেটি পেস বোলার এখন পর্যন্ত টি-20তে 37টা ম্যাচ খেলেছে, এর মধ্যে তিনি 39টা উইকেট সংগ্রহ করেছে এবং তার বেস্ট বোলিং ফিগার 14 রানে 4 উইকেট এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 19 ম্যাচে 21টা উইকেট সংগ্রহ করেছেন এবং গত আসরে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল এ খেলেছেন এবং তিনিও একজন ইয়াং প্রমিসিং ফাস্ট বোলার। সো এরপর যদি আমি কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে কথা বলি, তাহলে কামরুল ইসলাম রাব্বি এখন পর্যন্ত 86টা টি-20 ম্যাচ খেলেছে, এর মধ্যে তিনি 101টা উইকেট সংগ্রহ করেছেন। তার বেস্ট বোলিং ফিগার 10 রানে 4 উইকেট এবং তিনি এখন পর্যন্ত বিপিএল এ 54টি ম্যাচ খেলেছে এবং 54 ম্যাচে তিনি 56টা উইকেট সংগ্রহ করেছেন। এবং কামরুল ইসলাম রাব্বি সম্পর্কে যদি আপনাদেরকে বলি, তাহলে টি-20তে অর্থাৎ বিপিএল এ এখন পর্যন্ত যতগুলো পেস বোলার একদম শুরুর থেকে এখন পর্যন্ত খেলে আসছে, তার মধ্যে কিন্তু কামরুল ইসলাম রাব্বি অন্যতম একজন পেস বোলার। সো কামরুল ইসলাম রাব্বির উপরে কিন্তু আলাদাভাবে নজর রাখতে হবে, কারণ তার স্লো বলগুলো খুবই কার্যকর, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এরপরে যদি আমি বিদেশি যে 3 জন পেস বোলার আছে তাদের কথা যদি বলি, তাহলে প্রথম নামটা আসবে সৌরভ নেত্রবালকার এবং সৌরভ নেত্রবালকারের কথা কিন্তু আপনাদের মনে থাকার কথা, কারণ বাংলাদেশ এবং ইউএস এর মধ্যকার যে ওডিআই সিরিজটা ছিল সেখানে বাংলাদেশ ইউএস এর কাছে কিন্তু ওডিআই সিরিজটা হেরে যায় এবং সেই সিরিজের সবচেয়ে ভালো বল করেছিলেন সৌরভ নেত্রবালকার। এরপরে তিনি মূলত লাইমলাইটে চলে আসেন, তিনি মূলত ইউএস এর ক্রিকেটার এবং তিনি তার অরিজিন হচ্ছে ইন্ডিয়ান, তিনি অরিজিন ইন্ডিয়ান বাট তার রাইট নাও জাতীয় দলে খেলছেন তিনি ইউএস এর হয়ে এবং তিনি এখন পর্যন্ত টি-20 ম্যাচ খেলেছেন 43টা এবং তিনি উইকেট সংগ্রহ করেছেন 51টা এবং তার বেস্ট বোলিং ফিগার 12 রানে 5 উইকেট এবং তিনি টি-20 ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত বল করেছেন। এরপরে মূলত তাকে অনেক ফ্রান্সাইজি লিগ থেকে ডাকা হচ্ছে। এরপরে যদি আমি বলি, তাহলে আকিব জাভেদের কথা বলতে হবে। পাকিস্তানি এই পেসার এখন পর্যন্ত তিনি
কতগুলো ম্যাচ খেলেছে আমি গুগলে কোথাও খুঁজে পাইনি, সো এটা সম্পর্কে আমি বলতে পারছি না, সরি। এরপরে যদি আমি কার্টিস ক্যাম্পারের কথা বলি, আইরিশ ক্রিকেটার, এখন পর্যন্ত তিনি টি-20-তে 93টা ম্যাচ খেলেছেন, তিনি 67টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 15 রানে 4 উইকেট, এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 11টা ম্যাচ খেলেছেন এবং 11 ম্যাচে তিনি 9টা উইকেট সংগ্রহ করেছেন এবং গত আসরে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন এবং দুর্দান্ত একজন অলরাউন্ডার। এবং এই সেক্টরটা অর্থাৎ রংপুর রাইডার্স এখন পর্যন্ত তাদের যে পেস বোলিং অলরাউন্ডার, সেখানে যদি আপনি তাকান তাহলে মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার বা কর্টিস ক্যাম্পার এদের মতো প্রায় 3-4টা অলরাউন্ডার কিন্তু তাদের দল এখন পর্যন্ত আছে, এবং এইটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য অনেক বড় ধরনের একটা পাওয়া। এবং সেই সাথে আমি যদি এখন পর্যন্ত যে 8 জনের নাম বললাম, এই 8 জনকে নিয়ে আসলে রংপুর রাইডার্স কিভাবে প্ল্যান করতে পারে বা কে কোন জায়গায় সবচেয়ে বেশি পারদর্শী, এই কথা যদি বলি তাহলে দেশিদের মধ্যে সর্বপ্রথম যে নামটা সেটা হচ্ছে সাইফুদ্দিন। তিনি মূলত ইনিংসের যে ডেথ ওভারে দুর্দান্ত বল করে থাকেন এবং গত আসরে যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলো সেখানে আন্দ্রে রাসেলকে আটকে দেওয়ার মতো যে শেষ ওভারটা, মূলত সেখানে কিন্তু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হতে আসলে তার যে ওভারটা সেটা অনেক বেশি কার্যকরী ছিল। সো সাইফুদ্দিনকে আপনি মিডল ওভারে অথবা ডেথ ওভারে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং সেই সাথে তিনি কিন্তু নিচের দিকে ব্যাটও করতে পারেন। এরপর যদি আমি বলি তাহলে নাহিদ রানার পেস সম্পর্কে যদি বলি আপনাদেরকে, তাহলে তিনি এখন পর্যন্ত প্রায় 150+ কিন্তু অনেকগুলো ডেলিভারি অলরেডি করে ফেলেছেন এবং সেই সাথে আফগানিস্তানের সাথে তার ওডিআই ডেবিউটাও হয়ে গেছে, হয়তো টি-20 ডেবিউটাও বাংলাদেশের হয়ে যাবে রিসেন্টলি, তিনি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আছে। সো তাকে নিয়েও কিন্তু রংপুর রাইডার্স বড় ধরনের একটা স্বপ্ন দেখতেই পারে এবং তাকে নিয়ে কিন্তু একটা প্ল্যান করতে পারেন। এবং সেই সাথে তিনি যেহেতু অনেক বেশি এক্সপ্রেস বলার, সো তাকে দিয়ে কিন্তু শুরুর দিকে অর্থাৎ পাওয়ার প্লের ভিতরে তিনি যদি বল করেন তাহলে সেটা কিন্তু দলের জন্য অনেক ভালো হবে এবং তাকে মূলত পাওয়ার প্লের ভিতরে ইউজ করতে হবে। এরপরে আমি যদি বলি রিজাউর রহমান রাজা, তিনি মূলত হচ্ছে পাওয়ার প্লে এবং মিডল ওভারে খুব ভালো কার্যকরী একজন বোলার হয়ে উঠতে পারবেন এবং তার যে বল এবং তার পেস সবকিছু মিলাই কিন্তু তিনি নতুন বল এবং সেই সাথে মিডল ওভারে খুব ভালো একটা চয়েস হতে পারে। এবং সেই সাথে আমি যদি সৌম্য সরকারের কথা বলি, সৌম্য সরকার হয়তো তিনি ফুল 4 ওভার বলটা করবেন না, হয়তো মাঝে 1 ওভার বা 2 ওভার বা 3 ওভার, অর্থাৎ ক্যাপ্টেন যতটুকু চাইবেন ঠিক ততটুকু তিনি বল করতে পারবেন এবং তাকে দিয়েও কিন্তু মিডল অর্ডারে কিন্তু খুব ভালো একটা বেনিফিটস পেতে পারে রংপুর রাইডার্স। সো এরপরে আমি যদি কামরুল ইসলাম রাব্বির কথা বলি, রাব্বিও মূলত ডেথ ওভার স্পেশালিস্ট। এখন পর্যন্ত তিনি যতগুলো টি-20 ম্যাচ খেলেছেন ম্যাক্সিমাম সময় তাকে দিয়ে হয়তো ডেথ ওভারগুলোতেই বল করানো হয়েছে এবং তিনি ডেথ ওভারে খুব ভালো বল করে থাকেন। সো এই হচ্ছে দেশিদের মধ্যে যে 5 জন পেসার তাদের কে কোন ভূমিকায় সবচেয়ে বেশি শক্তিশালী। এরপরে আমি যদি আপনাদেরকে বিদেশি 3 জন পেস বোলারের যে ভূমিকাটা দলে কি হতে পারে অর্থাৎ একাদশে কি হতে পারে এটা যদি বলি, তাহলে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা সৌরভ নেত্রবালকারও মূলত তিনি শুরুর দিকে ভালো বল করে থাকেন, সেই সাথে মিডল ওভারে ভালো বল করে থাকেন এবং তাকে দিয়ে কিন্তু অল ওভার 3টা জায়গায় বল করানো যাবে, তাকে দিয়ে পাওয়ার প্লেতে কাজে লাগানো যাবে, তাকে দিয়ে মিডল ওভারে কাজে লাগানো যাবে, সেই সাথে আপনি চাইলে কিন্তু ডেথ ওভারেও ভালো বল করতে পারবে সে। এবং সেই সাথে আকিব জাভেদ, যদিও তার আমি ফুল ইনফোটা জানি না, বাট যতটুকু খেলা দেখেছি তিনি মূলত ডেথ ওভারের জন্য ভালো একজন বলার হতে পারে যদি ক্যাপ্টেন চায়, যেহেতু তার স্লোয়ারগুলো খুব ভালো, তিনি মারতে পারে, ব্যাক হ্যান্ড ডেলিভারি খুব ভালো সুন্দর করতে পারে। সো তাকে দিয়েও কিন্তু চাইলে কিন্তু যে কোনো সময় ক্যাপ্টেন তাকে দিয়ে ডেথ ওভার ইউজ করতে পারে। এবং সেই সাথে যদি আমি বলি কার্টিস ক্যাম্পার, তিনি মূলত যেহেতু অলরাউন্ডার এবং তাকে দিয়ে আপনি মিডল ওভারে অনায়াসে টানা 4 ওভারের একটা স্পেল করাতে পারবেন এবং সেখানে তিনি অ্যাটলিস্ট 1টা থেকে 2টা উইকেট কিন্তু আপনাকে নিয়ে এসে দিতে পারবে। এবং সেই সাথে এই যে 8 জন পেসার, এই 8 জন পেসারের যে ভূমিকাটা আমি আপনাদেরকে বললাম, সেখানে যদি আপনাদের কোনো ইনক্লুড করা থাকে বা কে কোথায় বেশি স্পেশালিস্ট, বা আপনি এই দলটাকে অর্থাৎ রংপুর রাইডার্সের স্কোয়াডে যে 8 জন পেসার আছে এই 8 জন পেসারকে আপনি 10-এর মধ্যে কত দিবেন বা আপনাদের মন্তব্য কি হতে পারে সবকিছু কিন্তু আমি কমেন্ট বক্সে আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।